back to back horror stories. কারোর সাথে দেখা হলে ভালোই লাগে, কিন্তু কোনো কোনো সাক্ষাতে ভালো লাগার চেয়ে বেশি যে কথাটা মাথাচাড়া দেয় সেটা হলো দেখা না হলেই ভালো হতো। ট্রুথ অর স্কেয়ারে আজকের পর্ব এরকমই একটা ঘটনা নিয়ে। এই অভিজ্ঞতা আমাদের পাঠিয়েছেন শাওন মিত্র, আর শাওন এই ঘটনাটা শুনেছিলেন নিজের পিস্তুত দাদার থেকে। বাকি ঘটনা তার জবানিতেই। আজকের পর্বের নাম লেভেল ক্রসিং। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। অফিস থেকে বেরিয়েই পড়লাম সাংঘাতিক ঝড়ের মুখে। এমন ভয়ঙ্কর কালবৈশাখী খুব একটা দেখা যায় না। কোনো রকমে একটা বাস পেয়ে হাওড়া স্টেশনে এসে শুনলাম ট্রেন চলছে না, টিকিটও দেওয়া হচ্ছে না। টিকিয়াপাড়াতে ওভারহেড তারে গোলমাল হওয়াতে ট্রেন চলছে না। হাওড়া স্টেশনে তখন পা রাখার জায়গা নেই, এত ভিড়। বেরিয়ে যে বাস ধরবো সেটাও পারবো না, কারণ সেখানেও তুমুল রাশ। ঘড়িতে দেখলাম সদ্য 7:30 বাজে। হাতে তার মানে এখনো সময় আছে। দেখি আরো কিছুক্ষণ। তাতে অবশ্য আমার লাভই হলো। খানিক বাদে ট্রেন চলাচল শুরু হলো। একটা মেচেদা লোকাল পেলাম। দেখলাম এটা ছাড়লে পরের ট্রেন কখন পাবো ঠিক নেই। জয়মা বলে উঠে তো পড়লাম, কিন্তু ভিড়ে মনে হলো দম আটকে আসছে। ট্রেনটাও খুব বিরক্তিকর গতিতে চলে যখন উলুবেড়িয়া নামালো ততক্ষণে প্রায় ঘন্টা দুয়েক পেরিয়ে গেছে। 11টা বেজে গেছে। স্টেশনে নেমে দেখলাম চারপাশে ঘুটঘুটে অন্ধকার। হালকা বৃষ্টি হলেই এখানে কারেন্ট চলে যায়, আর ঘন্টাখানেক জবরদস্ত ঝড় হয়েছে আজকে। আজ রাতে আর আলো আসবে কিনা সন্দেহ। স্টেশনের কাছে স্ট্যান্ডে আমার সাইকেল রাখা থাকত। সাইকেল নিয়ে বাড়ির দিকে বেরিয়ে পড়লাম। একবার স্টেশনে যখন পৌঁছে গেছি আর কোনো চিন্তা নেই, যত রাতই হোক বাড়ি পৌঁছে যাবই। তখনও মোটামুটি জোরেই বৃষ্টি পড়ছে। এই বৃষ্টিতে ছাতা হাতে সাইকেল চালানোটা অসম্ভব। আমার বাড়ি যেতে একটা লেভেল ক্রসিং পেরোতে হয়। একটা শর্টকাটও রয়েছে। স্টেশনের আপ লাইন ধরে বেশ খানিকটা এগোলে একটা ঢাল পড়ে। সেই ঢাল বরাবর নেমে একটু এগোলেই আমাদের বাড়ি। আমি লাইন ধরে হাঁটার ঘোরতর বিরোধী, আর এই দুর্যোগের রাতে তো আরোই না। তাই লেভেল ক্রসিংয়ের রাস্তাটা নিলাম। ঘুরপথ হলেও নিরাপদেই পৌঁছে যাব। সেদিন লেভেল ক্রসিংয়ের সামনে গিয়ে দেখলাম সেটা বন্ধ। আমি অন প্রিন্সিপাল লেভেল ক্রসিং টপকাই না। ট্রেন পেরিয়ে গেলে তবেই সেটা বেরোয়। কিন্তু সেদিন আপাদমস্তক ভিজে থাকায় আর দাঁড়াতে ইচ্ছে করছিল না। লেভেল ক্রসিং মানে স্টেশনে ট্রেন রয়েছে বা আসছে। উঁকি মেরে দেখলাম প্ল্যাটফর্মে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, সেটাই ছেড়ে আসবে। অগত্যা দাঁড়িয়ে পড়লাম, কিন্তু খানিকক্ষণ দাঁড়িয়ে বেজায় বিরক্ত লাগলো। না এই ট্রেনটা নড়ছে, না লেভেল ক্রসিংয়ের গেট খুলছে। বাড়ি যাওয়ার তারায় গেট টপকে পেরোতে যাব, এমন সময় একটা অদ্ভুত দৃশ্য চোখে পড়ল। দেখলাম আমাদের পাড়ার রামু জেঠু রেল লাইন পেরিয়ে আপ লাইন ধরে জোরে পা চালিয়ে হাঁটছেন। আমাদের বাড়ি থেকে কয়েকটা বাড়ি পরেই ওনার বাড়ি। বুঝলাম উনি কোথাও একটা গিয়েছিলেন, আপ লাইনের ওই ঢালের দিকে কোথাও যাচ্ছেন। ঢাল বরাবর নেমে বাড়ি চলে যাবেন। আমার ভয় হলো রামু জেঠুকে নিয়ে। ভদ্রলোকের যথেষ্ট বয়স হয়েছে, আর এই এবড়ো খেবড়ো রাস্তায় পিছলে পড়লেই কেলেঙ্কারি। আমি জানি রামু জেঠু হার্টের পেশেন্ট, হাঁটাহাঁটি করা বারণ, তবে তার জেদও মারাত্মক। উল্টো দিকে লাইনে ট্রেনও রয়েছে। সব মিলিয়ে একটা বেশ বিপজ্জনক পরিস্থিতি। কিন্তু তাতে রামু জেঠুর কিছু এসে যায় বলে মনে হলো না। আমি আর পারলাম না, গলা ফাটিয়ে চিৎকার করে বলে উঠলাম, রামু জেঠু, রামু জেঠু কোন দিকে যাচ্ছেন? লাইনে ট্রেন আছে রামু জেঠু, ও রামু জেঠু। কি কেলেঙ্কারি! এত গলা ফাটিয়ে ডাকার পরেও ভদ্রলোক তোয়াক্কাই করছেন না। আমি আবার বেশ জোরে চিৎকার করে উঠলাম, রামু জেঠু লাইনে ট্রেন আছে, দাঁড়ান দাঁড়ান, আমার কাছে সাইকেল আছে, আমি নামিয়ে দেবো আপনাকে বাড়িতে। কিন্তু না, এবারও কোনো কাজ হলো না। রামু জেঠু বরং দ্বিগুণ জোরে ওই ঢালের দিকে হাঁটতে শুরু করলেন। এমন সময় ট্রেনটা বেশ জোরে ভোঁ বাজিয়ে উঠল, অর্থাৎ ছাড়ার সময় হয়েছে।
এই লাইনেই আসছে, মানে যে লাইন ধরে রামু জেঠু হন্তদন্ত হয়ে হাঁটছেন। আমি আর পারলাম না, ভদ্রলোক তো মারা পড়বেন। আমি লেভেল ক্রসিং টপকে ভদ্রলোককে ডাকতে যাব, এমন সময় কেউ আমার হাতটা ধরে সজোরে টান মারল। ঘুরে দেখি বাবা। আমায় দেখি চাপা ধমক দিলেন, জানতাম তুই লেভেল ক্রসিং টপকে আসার চেষ্টা করবি। বাবাও দেখলাম একটা ছাতা আর সাইকেল নিয়ে এসেছেন। তিনিও চুপচুপে ভিজে গিয়েছেন। আবার কড়া গলায় বললেন, কতদিন বলেছি লেভেল ক্রসিং টপকাবি না? পাড়ায় যে অঘটন ঘটেছে তাতে সবাই ঘাবড়ে গেছে। মা তখন থেকে থেকে বলছেন তুমি স্টেশনে গিয়ে ছেলেকে নিয়ে এসো। স্টেশনে গিয়ে সঞ্জীবের মুখে শুনলাম তুই এই রাস্তায় এসেছিস, তাই এদিকে এসেই তোকে দেখতে পেলাম। ঘুম ঘুম শব্দ করে ট্রেনটা বেরিয়ে গেল। রামু জেঠুকে আর দেখা যাচ্ছে না। আমি বাবাকে বলতে যাচ্ছি রামু জেঠুর কথা, এমন সময় বাবা বললেন, জানিস কি হয়েছে? আজ সন্ধে নাগাদ ঝড় ওঠার মুখে আমাদের রামুদা লাইন ধরে ফিরছিলেন। প্রবল ঝড় আর বৃষ্টিতে লাইন টপকাতে গিয়ে ট্রেনের ধাক্কায় মারা গিয়েছেন। আশ্চর্য ব্যাপার, রামুদা এইভাবে চলে যাবেন ভাবতে পারিনি। গোটা পাড়া স্তম্ভিত। মানে এভাবে বাড়ির এত কাছে এসে একটা লোক মারা যাবে, এটা এটা মেনে নেওয়া কঠিন রে। আর একটা ট্রেন সশব্দে বেরিয়ে গেল। আমি বাবার দিকে হাঁ করে তাকিয়ে রইলাম। বাবা আবার বললেন, জানি জানি তোর খুবই শকিং লাগছে ব্যাপারটা, কিন্তু কি আর করা, মেনে নিতে হবে। আমি বাবাকে বলার চেষ্টা করলাম যে রামু জেঠুর জীবনের শেষ মুহূর্তটা আমি চোখের সামনে খানিকক্ষণ আগেই দেখেছি, কিন্তু বলতে গিয়েও বলতে পারলাম না। এই দেখা হওয়াটাকে মন থেকে মুছে ফেলাই ভালো। যেটা ঘটে গিয়েছে সেটার ফল সবসময় সুখকর না হলেও মেনে নিতে হবে। তবে এই অবাঞ্ছিত ঘটনাগুলোর মাঝে যাই থাকুক, ভয়টাই বেশি জড়িয়ে ধরে। যখন ঘটনাটা ঘটে তখন অতটাও কিছু ধরা পড়ে না, কিন্তু ঘটে যাওয়ার পর মনে প্রশ্নটা জাগে, কি ছিল সেটা? ট্রুথ অর স্কেয়ার? ফিরবে পরের পর্ব নিয়ে। ঠিক দেখেছিলাম তো? একজনের চোখের ভুল হতেই পারে, কিন্তু পাশের মানুষটিও যদি একই দৃশ্য দেখে এবং দেখার পর যদি সিদ্ধান্তে পৌঁছয়, এরকম অবস্থার মধ্যে থেকে বেরোনোর জন্য ধরে নেওয়াই যায় যে একটা ভুল হয়েছে, কিন্তু মনের মধ্যে একটা কণ্ঠস্বর বলতে থাকে, তুমি ভুল দেখোনি। কি দেখেছ সেটা বোঝার ক্ষমতা তোমার নেই। ট্রুথ অর স্কেয়ারের আজকের ঘটনা সেরকমই। এই অভিজ্ঞতা আমাদের সাথে ভাগ করে নিয়েছেন আমাদের সহকর্মী সায়ক ভট্টাচার্য। আজকের এপিসোডের নাম লিফট। বাকি ঘটনাটা সায়কের জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। একটা বিয়ে বাড়ি খেয়ে ফিরছি। শীতের রাত, এবং সেই বছর কলকাতায় বেশ ভালো ঠান্ডা পড়েছে। কুয়াশাও জাঁকিয়ে বসেছে, আর তখনও অ্যাপ ক্যাব আসেনি। আমার এক বন্ধু বলল, চিন্তা করিস না, তোকে তোর বাড়ির বাস স্ট্যান্ডের সামনেই নামিয়ে দেব। আমি কিছু বলার আগেই সে বলল, গাড়ি আছে আর এখন রাস্তাও ফাঁকা, তোকে নামিয়ে উল্টো রাস্তায় গেলেও ঠিক সময় পৌঁছে যাব। আমি আর বারণ করলাম না, কারণ এই শীতের রাতে গাড়ি পাওয়াটা বেশ কঠিন। আমরা খাওয়া দাওয়া সেরে 11টা নাগাদ বেরোলাম। রাস্তাঘাটে ওই বিয়ে বাড়ির গাড়ি ছাড়া বিশেষ কোনো ট্রাফিক নেই। একটা কানেক্টিং রাস্তা ধরে এসে আমরা বাইপাসে পৌঁছলাম। আমার সেই বন্ধু অভিষেক মোটামুটি ডিসেন্ট স্পিডেই গাড়ি চালাচ্ছিল। বাইপাসে ওঠার ঠিক মুখে দেখলাম একটি মেয়ে দাঁড়িয়ে লিফট চাইছে। এরকম ফাঁকা জায়গাতে লিফট দেওয়াটা বিপজ্জনক হতে পারে। আমি সেই কথাটাই অভিষেককে বললাম। অভিষেক মাথা নেড়ে বলল, তুই ভুল বলিসনি, কিন্তু এটাও হতে পারে যে মেয়েটির সত্যিই লিফট দরকার। স্রেফ সন্দেহের বশে এরকম একজনকে ফাঁকা রাস্তায় দাঁড় করিয়ে চলে যাব? দেখ, চারপাশে তো কাউকে দেখাও যাচ্ছে না। অভিষেকের কথাটা আমার মনেও দাগ কাটল। বললাম, ঠিক আছে, আগে কথা বলে দেখি, একটু কথা বললেই বুঝতে পারবো ব্যাপারটা কি। মেয়েটি যেখানে দাঁড়িয়েছিল তার থেকে সামান্য আগে গাড়িটা দাঁড় করালাম।
মেয়েটিও দেখি আমাদের গাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো। আমি জানলার কাঁচটা অল্প নামিয়ে জিজ্ঞেস করলাম, বলুন। মেয়েটি চোস্ত ইংরেজিতে বলল ওর একটি জায়গায় যাওয়ার ছিল, একটা গাড়িও ছিল, কিন্তু সে কোনো অজ্ঞাত কারণে হাওয়া হয়ে গেছে, যদি লিফট দেওয়া যায়। কথায় কথায় বুঝলাম যে আমরা যেদিকে যাচ্ছি এই মেয়েটিও সেই রাস্তাতেই যাবে। বেশভূষা এবং কথাবার্তায় আভিজাত্যের ছাপ স্পষ্ট। যে পারফিউম ব্যবহার করেছেন সেটাও বেশ দামি। বয়সও বেশি নয়, কিন্তু গাড়িটা আমার নয়, সুতরাং কে এই গাড়িতে উঠবে সেই সিদ্ধান্তও আমার নয়। অভিষেকের দিকে তাকাতেই সে বলল, হ্যাঁ, আপনি পিছনের সিটে উঠে পড়ুন। মেয়েটিও আর কথা না বলে উঠে পড়ল। গাড়ি আবার চলতে শুরু করল। অভিষেক বোধহয় ইচ্ছে করেই গাড়িটা আস্তে চালাচ্ছিল। মেয়েটি সেটা দেখে বলল, রাস্তা ফাঁকা, আপনি তো একটু স্পিড তুলতেই পারেন। এই কথার জবাবে আমার বন্ধু বেশ ভদ্র অথচ দৃঢ় গলায় বলল, আসলে আমি সদ্য গাড়ি চালানো শিখেছি, তাই বেশি স্পিড তুলি না। আর তাছাড়া এই ফাঁকা রাস্তায় আমি ইচ্ছে করেই একটু আস্তে চালাচ্ছি। কারোর জোরে চালানোর ইচ্ছে থাকলে আরামসে পাশ কাটিয়ে যেতে পারে, আমার তো কোনো তাড়া নেই। মেয়েটি তাতে দেখি বলল, না, আমারও তাড়া নেই কোনো। এমনিতে আমি আর অভিষেক গাড়িতে থাকলে আমাদের ইয়ার্কি ঠাট্টা চরমে থাকে, কিন্তু এখন সেসব করা যাবে না। আমার আবার চুপ করে থাকতে ভালো লাগে না, তাই একটু একটু কথা বলার চেষ্টা করছিলাম। ওই যেখানে নামবেন সেখান থেকে বাড়ি কত দূর, দূরে হলে যাতায়াতের জন্য কিছু পাবেন তো, বা আপনার গাড়ি হঠাৎ কোথায় চলে গেল, রেন্টেড গাড়ি হলে সার্ভিস প্রোভাইডারের কাছে নালিশ করছেন না কেন। আমি দেখলাম আমার প্রশ্ন যতটুকু ঠিক ততটুকুই উত্তর আসছে। পরোক্ষে মেসেজটা বুঝে গেলাম। হয়তো মেয়েটি আমাদের সাথে কথা বলতে ইচ্ছুক নয়, পাছে বেশি কথা বললে গায়ে পড়া ভাবে, তাই আমি চুপ করে গেলাম। একটা জিনিস গোড়া থেকেই ঠিক করে নিয়েছিলাম, আমি কোনোভাবেই রিয়ার ভিউ মিরর দিয়ে মেয়েটির দিকে তাকাবো না। অভিষেকও দেখি একইভাবে রাস্তার দিকে তাকিয়ে গাড়ি চালাচ্ছে। কিছুক্ষণ পর যখন আমরা নিজেদের ডেস্টিনেশনের কাছে প্রায় পৌঁছে গেছি, মেয়েটি বলল, আপনি আগের ওই বাস স্ট্যান্ডের কাছে থামিয়ে দিন। মেয়েটি গাড়ি থেকে নামল। আমি ওর দিকে তাকিয়ে দেখলাম। মেয়েটিকে বেশ ভালো দেখতে, সুন্দরী বলা চলে। আমার কি মনে হলো জানি না, ফস করে বলে বসলাম, আপনার সঙ্গে আলাপ হয়ে খুব ভালো লাগলো, হয়তো একদিন দেখা হবে। মেয়েটি আমার দিকে সেকেন্ড তিনেক তাকিয়ে বলল, আমারও ভালো লাগলো। দেখা হয়তো হবে না, তবে আপনারা খারাপ কিছু করেননি বা বলেননি, তাই বেরিয়ে গেলেন। অন্য কিছু মাথায় ঢুকলে অন্যরকম কিছু হতো, তখন হয়তো আপনার ভালো লাগতো না। আমি প্রথমটাই বুঝিনি। ওর বলা কথাগুলো যখন মাথায় ঢুকলো তখন চট করে কাঁচটা নামালাম। অভিষেকও দেখি কথাটা বুঝতে পেরেছে, বলল, এই কি বলে গেল মেয়েটা? আমরা তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে তাকিয়ে দেখি কেউ কোথাও নেই। মানে আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার আশেপাশে কোনো গলি নেই যে মেয়েটা সেখানে ঢুকে যাবে। আমরা উদ্ভ্রান্তের মতো এদিক ওদিক তাকালাম, কেউ কোথাও নেই। ওর বলা কথা আর আমাদের গাড়ি থেকে নামার মধ্যে বড়জোর 20 সেকেন্ডের ফারাক। তার মধ্যে কেউ কোথাও যেতে পারে না। একটা পুলিশের গাড়ি কোত্থেকে এসে আমাদের পাশে দাঁড়ালো। একজন অফিসার কাঁচ নামিয়ে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, এখানে কি করছেন? অভিষেক আমতা আমতা করে বলল, না স্যার, গাড়িটা একটু গোলমাল করছিল, এক্ষুনি বেরিয়ে যাচ্ছি। আমরা গাড়িতে বসলাম। অভিষেক শুধু বলল, এরকম তো মানুষের পক্ষে সম্ভব নয়, কোথাও চলে যাওয়া এই কয়েক সেকেন্ডের মধ্যে। আমি এর উত্তরে বললাম, একটা ভুল করছিস অভিষেক, মানুষের পক্ষে হয়তো সম্ভব নয়, কিন্তু সে যদি মানুষই না হয়। আবার সেই প্রশ্নটা, ঠিক দেখেছিলাম কি, আদৌ দেখেছিলাম কি? যতই প্রশ্ন থাকুক, উত্তর একটাই হয়, যেটা দেখেছিলাম সেটা হয়তো ঠিক দেখিনি, বা না দেখলেই ভালো হতো। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।
এক একটা পরিস্থিতিতে কেমন একটা হয়ে যায়। চোখের সামনে একটা ঘটনা ঘটতে দেখেও কিচ্ছু করতে পারি না। একবার মনে হয় যেটা চোখের সামনে দেখছি সেটা একটা খারাপ স্বপ্ন। কিছু করার চেষ্টা করলেও পারি না। মনে হয় সমস্ত শক্তি লোপ পেয়েছে, আমার আর কিছুই করার নেই। এবারের অভিজ্ঞতাটাও সেরকমই, যেখানে চোখের সামনে কিছু একটা ঘটেছিল কিন্তু কিচ্ছু করা যায়নি। আজকের ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরই এক সহকর্মী এবং তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। বাকি ঘটনাটা তাঁরই জবানিতে। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। মায়ের শরীরটা কয়েকদিন ধরেই ভালো যাচ্ছিল না। সুস্থ হয়ে উঠলেও মানসিক দিক থেকে মা খুব একটা ভালো জায়গায় ছিলেন না। আমি ভাবলাম কোথাও হয়তো বেড়াতে গেলে মা একটু চাঙ্গা হয়ে উঠবেন। যেমন ভাবা তেমনই কাজ। মা আর বোনকে নিয়ে বেরিয়ে পড়লাম। গন্তব্য মুকুটমণিপুর। এখানে দেখার জিনিস বলতে প্রাকৃতিক সৌন্দর্য আর কংসাবতী নদীর ওপর মস্ত ড্যাম। আমরা একটা স্থানীয় রিসর্টে উঠলাম। মা আর বোন একটা কটেজে উঠলেন আর আমি আরেকটা কটেজে। ঘরদোর পরিষ্কার, জায়গাটা বেশ ছিমছাম, কিন্তু দেওয়াল বা ফার্নিচারের দিকে তাকালেই বোঝা যায় আগের তুলনায় এখনকার অবস্থা পড়তির দিকে। ডোরের হ্যান্ডেল ভাঙা, তার জায়গায় একটা মরচে পড়া ছিটকিনি দিয়ে কাজ চালাতে হচ্ছে। সেটাও যে খুব একটা পোক্ত তা নয়। একবার ভাবলাম ম্যানেজারকে ডেকে বলি, কিন্তু তারপর মনে হলো এই মুকুটমণিপুরে কেই বা চুরি ছিনতাই করতে আসবে। জায়গাটা নিয়ে কারোর মুখেই কোনো দুর্নাম শুনিনি। তাছাড়া রিসর্টের গেটেই কড়া পাহারা আছে। চারপাশে সিকিউরিটি গার্ডরা নিয়মিত পাহারা দেয়। উটকো লোকের এন্ট্রি পাওয়ার কোনো সিন নেই। আমার ঘরটা ছোট হলেও পরিচ্ছন্ন। দরজার ডান দিকে একটা সোফা আর তার উপরেই জানলা। আমার বিছানার ঠিক বাঁ দিকে একটা ছোট ডেস্ক আর চেয়ার, তার উপর একটা টেবিল ল্যাম্পও রয়েছে। তার ওপাশে বাথরুম। এখানে গাড়ির দাপাদাপি লোকজনের চেঁচামেচি নেই। কলকাতায় আমার বাড়ি আবার রাস্তার ওপর, তাই এখানে এলে অন্তত আমার ঘুমটা ঠিক করে হবে এই ভেবে হাঁপ ছেড়ে বাঁচলাম। এই চত্বরে রাত খুব তাড়াতাড়ি নেমে আসে। প্রথম দিন তোফা ঘুম হলো। পরদিনও তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়েছি। একটা বই কিনেছিলাম, সেটা পড়তে পড়তে কখন ঘুমিয়ে পড়েছি ঠিক নেই। ঘুমটা ভাঙল একটা অস্বস্তির মধ্যে। প্রথমটা কিছু বুঝলাম না। অন্ধকারে বোধবুদ্ধি হতে একটু সময় নেয়। এবারও তাই হলো। একটু ধাতস্থ হতেই মনে হলো আমার চোখ ঠিকরে বেরিয়ে আসবে। ঠিক দেখছি ঘরের মধ্যে একটা মানুষের ছায়া, একটা অস্পষ্ট শেপ। ইনফ্যাক্ট আমার ঘুমটা ভাঙল একটা জুতোর শব্দে। এই ধরনের জুতো আমরা কেউ পরি না। মা পরেন স্লিপার্স আর আমি স্নিকার্স। এই আওয়াজ বুট জুতো ছাড়া সম্ভব নয়। লোকটার অবয়ব আমি স্পষ্ট দেখেছি, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। ঘরে কিন্তু এখন আর ঘুটঘুটে অন্ধকার নেই। বাইরে থেকে আসা চাঁদের আলোয় দেখছি লোকটা জানলার দিকে পিঠ করে দাঁড়িয়ে। তার পরনে একটা স্যুট জাতীয় পোশাক। লোকটা ঘরের মধ্যে একটা ছোট্ট জায়গা জুড়ে অধৈর্য হয়ে বারবার ঘোরাফেরা করছে আর কিছু খুঁজছে। ঘরের আবহাওয়াটা ভারী লাগছিল। এবার ঘরে ধোঁয়া পাক খেতে দেখে বুঝলাম যে লোকটার হাতে একটা সিগারেট। সেটাও আন্দাজ, কারণ একটা লালচে মতো আভা দেখতে পাচ্ছিলাম। আমি হাত বাড়িয়ে টেবিলের ওপর ল্যাম্পের সুইচটা জ্বালাবার চেষ্টা করলাম, কিন্তু কিছুই হলো না। একটা শব্দ পর্যন্ত নয়। খাট থেকে নেমে দুপা হাঁটলেই সুইচ বোর্ড পেয়ে যাব, ঘরের আলো জ্বালতে পারবো। চেষ্টা করলাম প্রাণপণ, কিন্তু মনে হচ্ছে আমার পা জমে গেছে।
আমার ঘরের বাইরেই কেয়ারটেকারের থাকার জায়গা, জোরে হাঁক পারলেই লোকটা হয়তো শুনতে পাবে। কিন্তু আমার মনে হচ্ছে গলা শুকিয়ে গেছে, শত চেষ্টা করলেও কোনো আওয়াজ বেরোবে না। তাছাড়া আমার এটাও মনে হলো চিৎকার করলে আমার বিপদ বাড়বে। লোকটা তখনও একটা ফুট 2-3 জায়গা জুড়ে অশান্তভাবে পায়চারি করছে আর কি যেন খুঁজছে। এরপর দেখলাম সে যেন কিছুটা নিরাশ হয়ে হাল ছেড়ে দিল। তারপর দরজার পাশে সোফায় বসল। এবার সে সরাসরি আমার মুখের দিকে তাকিয়ে। অন্ধকার বলে হয়তো বুঝতে পারছে না যে আমি জেগে। আমার নড়াচড়া করার ক্ষমতা নেই। স্যুটের আড়ালে আর এই অন্ধকারে লোকটার মুখ দেখার কোনো রাস্তাই নেই। আমি শুধু দেখলাম লোকটা হাতের সিগারেটটা সোফার ওপর ঘষে নেভালো বোধ হয়। তারপর উঠে দাঁড়ালো। বলতে এত সময় লাগলেও ঘটনাটা ঘটেছে হয়তো 30-35 সেকেন্ড। লোকটা উঠে দাঁড়াতেই আমার স্পষ্ট মনে হলো এ আমার ক্ষতি করতে এসেছে, এ কিছু অনিষ্ট করতে এসেছে। আমি আবার ওঠার চেষ্টা করলাম, কিন্তু বুঝলাম হাঁটা চলা করার শক্তি একদম নেই। এর পরের ঘটনা আমার আর মনে নেই। পরদিন সকালে উঠে প্রথমত নিজেকে ভাগ্যবান বলে মনে হচ্ছিল বেঁচে থাকার জন্য। তারপর হাত পা নাড়াচাড়া করে দেখলাম ঠিকই আছে সব। আমি সঙ্গে সঙ্গে উঠে সোফার কাছে গিয়ে দাঁড়ালাম। লোকটা হাতের সিগারেট এখানেই ঘষে নিভিয়েছিল। পোড়া দাগ বা গর্ত তো থাকবেই, কিন্তু সোফার কাছে গিয়ে দেখলাম কোথাও কোনো রকম দাগ নেই। দরজার আশেপাশে কোথাও পায়ের দাগ নেই, অথচ বুট জুতোর আওয়াজ আমি স্পষ্ট শুনেছি। পায়ের দাগ তো থাকতেই হবে, কিন্তু না, কিছুই নেই। এমনকি দরজার ছিটকিনিটাও অক্ষত। কেউ বাইরে থেকে ঢুকে থাকলে সেটা ভাঙা থাকতো বা দরজাটা খোলা থাকতো, কিন্তু সেটা রাতে যে অবস্থায় বন্ধ করেছিলাম সেই অবস্থাতেই রয়েছে। আমি ওই সোফাতে বসতে গিয়েও উঠে দাঁড়ালাম। ভাগ্যিস সেদিন ওই কটেজটা ছেড়ে দিয়েছিলাম, কারণ সেদিন আমাদের বিষ্ণুপুর যাওয়ার কথা ছিল। আমি ওই ঘরটা নিয়েছিলাম তার জানলা দিয়ে ড্যামটা দেখতে পাওয়ার জন্য। ওই ভিউ এক কথায় অনবদ্য, কিন্তু আমি যে ভিউ পেয়েছি সেটা ভয়ানক। এর মাসখানেক পর আমার এক বন্ধু তার পরিবার নিয়ে মুকুটমণিপুর যায় এবং ওই রিসর্টেই ওঠে। কলকাতা ফেরার পর আমায় একদিন ফোন করে বলল, ধুর তোকে হিংসে হয়। প্রশ্ন করাতে বলল ভিউয়ের জন্য ওই কটেজটা ওরা চেয়েছিল, কিন্তু সেটা আর কয়েকদিনের মধ্যেই ভেঙে ফেলা হবে। আবার কেন জিজ্ঞেস করায় বলল, ওখানে পরপর 2 জন গেস্টের রাত্রিবেলায় হার্ট অ্যাটাক হয়, বরাত চড়ে বেঁচে গেছে। আমি আর কিছু বললাম না। কিছু না বললে যদি কিছু কথা চাপা থাকে তবে ক্ষতি কি? যতই চেষ্টা করি, প্রথমত এই প্রশ্নগুলোর কোনো উত্তর পাওয়া যাবে না, আর দ্বিতীয়ত এই প্রশ্নের জবাব খুঁজতে গেলে ঘা আরো বিষিয়ে উঠবে। তাই জিজ্ঞেস করার চেয়ে বরং শোনাই ভালো। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে। তোমার ঘরে বসত করে কয়জনা? গানটা অবশ্যই শুনেছি, হয়তো গেয়েওছি, কিন্তু আমাদের অজান্তেই যখন ঘরে কেউ বাস করতে থাকে তখন সেটা আর স্রেফ গান থাকে না, তার মধ্যে ভয়ের অনেকগুলো লেয়ার যোগ হয়। বিশেষত যখন সেটা আমাদের অন্য কেউ বলে দেয়, সেটা শুনে আমাদের মনে হয় এতদিন কি তবে একটা বিপদের সঙ্গেই থাকছিলাম। ট্রুথ অর স্কেয়ারে আজ এরকমই একটা অভিজ্ঞতা। নাম প্রকাশে অনিচ্ছুক একজন আমাদের সাথে এটা শেয়ার করেছেন। বাকি ঘটনাটা তার জবানিতেই।
আজকের পর্বের নাম লিভিং রুম। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। কাজের খাতিরে কলকাতা ছেড়ে মুম্বাই চলে এলাম। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিলাম লোখন্ডওয়ালা এলাকায়। মুম্বাইতে নিজের ফ্ল্যাট বা বাড়ি কেনা যে কি সাংঘাতিক রকমের কস্টলি ব্যাপার সেটা ভালোই জানতাম, কিন্তু মনের মধ্যে একটা স্বপ্ন আর আশা ছিল যে একদিন এই শহরে নিজের একটা আস্তানা তৈরি করব। কত বিখ্যাত শিল্পী তো এই শহরে এসেছেন, তখন তাদের সম্বল বলতে কিছুই প্রায় ছিল না, কিন্তু নিজের চেষ্টায় প্রতিষ্ঠা পেয়ে আজ তারা স্টার। আমারও একই রকম স্বপ্ন ছিল। আমার বাড়িওয়ালা নির্বিবাদী মানুষ, তার খুব একটা দাবি দাওয়া ছিল না, শুধু একটাই অনুরোধ ছিল তার, রাত বিরেতে পার্টি করলে হুল্লোড়ের ভলিউম যেন একটু কম থাকে। প্রথম দিকে একটু স্ট্রাগল করলেও মাস 2-3 মধ্যে পায়ের তলায় জমি পেয়ে গেলাম। মূলত ট্রেনে যাতায়াত করতাম, আর যাতায়াতে এতটা সময় যেত যে বাড়ি ফিরে আর কিছুর সময় থাকতো না। মাস 6 পর মা এলেন আমার কাছে থাকতে। কয়েকদিন ঠিকঠাক চলার পর মা হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন। ক্রমাগত বমি হচ্ছে, আর সেই সঙ্গে হাতে পায়ে মারাত্মক ক্র্যাম্প ধরছে, এতটাই যে মাকে হাসপাতালে ভর্তি করতে হলো। 3-4 হাসপাতালে কাটানোর পর মা বাড়ি ফিরলেন, আর তাঁর দিন কয়েক পর কলকাতা। এসবের কিছুদিন পর আমার খুড়তুতো ভাই কাজের সূত্রে মুম্বাই এসেছিলেন। আমায় বললেন উইকেন্ড তোর বাড়িতেই কাটিয়ে দেব। ভাই এলো একটা শুক্রবার রাতে। অনেক রাত অবধি গল্পগুজব করার পর ঘুমোতে গেলাম। সকালবেলায় ঘুম ভাঙল একটা ভারী কিছুর পড়ার শব্দে। তড়িঘড়ি ঘর থেকে বেরিয়ে দেখি ভাই আছাড় খেয়ে পড়ে গেছে। আমি কোনো রকমে ওকে ধরাধরি করে তুলে ডাক্তারখানায় নিয়ে গেলাম। ডাক্তার বললেন, অল্পের জন্য বেঁচে গিয়েছেন, বড় দুর্ঘটনা হতে পারত। এবার একটা হেয়ারলাইন ফ্র্যাকচারের ওপর দিয়ে গিয়েছে। ভাই ওই অবস্থাতেই বাড়ি চলে গেল। আমি এয়ারপোর্টে গিয়ে প্লেনে তুলে দিয়ে এলাম। একটানা অফিস আর বাড়ি দুটোতেই একঘেয়ে লাগছিল। একটা উইকেন্ডে আমি মাথেরান গিয়েছিলাম। যাওয়া মাত্রই খবর পেলাম আমার এক মাসি মারা গিয়েছেন আচমকাই, ম্যাসিভ হার্ট অ্যাটাক। এই মাসি আমার ভীষণ কাছের মানুষ ছিলেন, আর উনি মারাও গেলেন এমন একটা সময় যে তাকে একবার শেষবারের মতো দেখতেও পেলাম না। এই ঘটনায় আমি মেন্টালি এফেক্টেড হয়েছিলাম সামান্য। একদিন লিভিং রুমে বসে ল্যাপটপে কাজ করছি, হঠাৎ মনে হলো মাসি ঠিক আমার পেছনে দাঁড়িয়ে। আমি স্পষ্ট বুঝতে পারছি একজনের প্রেজেন্স, যেন মাথাটা ঘোরালেই দেখতে পাবো। ঘোরালামও, কিন্তু কাউকেই দেখতে পেলাম না। মনের ভুল ভেবেই উড়িয়ে দিতে চাইছিলাম, আর মনে হচ্ছিল মাসির মৃত্যুর কথা ভেবেই 7 মাস ভাবছি। আরো কয়েকটা মাস কেটে গেল, আর আমার জীবনেও বেশ কিছু বদল এলো। সেগুলো ভালো কিছু নয়, এবং তার জন্যই মুম্বাই ছেড়ে আমাকে কলকাতা ফিরতে হলো। তার মধ্যে পারিবারিক ফাইন্যান্সিয়াল 2 ধরনের কারণই ছিল। বাড়িওয়ালাকে আগেভাগে জানিয়ে রাখলাম। একদিন উনি ফোন করে জিজ্ঞেস করলেন সন্ধেবেলায় বাড়িতে থাকবো কিনা। একজন বাড়িটা ভাড়া নিতে ইচ্ছুক, তিনি এসে বাড়িটা ঘুরে দেখতে চান। আমি সেদিন বাড়িতেই ছিলাম, বললাম চলে আসতে। সেদিন রাত 9টা নাগাদ আমার বাড়িওয়ালা দুজনকে নিয়ে এলেন। একজনের বয়স বছর 40, আর দ্বিতীয়জন তার থেকে কম বয়সী আরেক ভদ্রলোক। তারা এসে গোটা বাড়িটাই ঘুরে দেখলেন। এমনিতে ছোট 2 কামরার ফ্ল্যাট, বেশি কিছু দেখার নেই। সবকিছু দেখা হয়ে গেলে ওই অল্প বয়সী লোকটি প্রথম জনের দিকে তাকিয়ে বললেন, এবার আপনি দেখে নিন যা দেখার। প্রথম জন সে কথা শুনে আমার লিভিং রুমের একদম মাঝ বরাবর এসে দাঁড়ালেন। বেশ খানিকক্ষণ চোখ বুজে রইলেন। প্রায় 1.5 মিনিট ওরকমভাবে থাকার পর চোখ খুলে আমার দিকে তাকিয়ে বললেন, আপনি এই বাড়িতে একা থাকেন? আমি বললাম হ্যাঁ। ভদ্রলোক চোখ বুজে আবার মাথা নিচু করে বললেন, ঈশ্বর। তারপর বাড়িওয়ালার দিকে ঘুরে বললেন, আপনি যখন বাড়ি বানিয়েছিলেন তখন এই দরজা জানলার পজিশন দেখেননি? বাড়িওয়ালাও অবাক, বললেন না। এবার আমার মনের ভয়টা এক ঝটকায় অনেকটা বাড়িয়ে দিয়ে ভদ্রলোক বললেন,
ওই জানলা আর দরজা হাতছানি দিয়ে ডাকছে অশুভ শক্তিকে। সে এসে বাসা বাঁধছে এখানে। আমরা এই বাড়ি ভাড়া নিতে পারবো না, মাফ করবেন। উনি উঠে পড়তে যাচ্ছিলেন। আমি আর না পেরে খপ করে ওনার হাতটা ধরলাম। কাতর গলায় বললাম, কি বলছেন দাদা? এটা আমার জীবনের ব্যাপার, আরেকটু কিছু বলুন। তাতে ভদ্রলোক আমার দিকে শটান তাকিয়ে বললেন, আপনার ভাগ্যের জোরে বেঁচে গিয়েছেন, কারণ এই দরজা জানলার সমীকরণে এই বাড়িতে অশুভ শক্তির প্রবেশ হয়েছে। আমি কিছু বলতে যাব, এমন সময় লোকটা আমার লিভিং রুমের সিলিংয়ের দিকে তাকিয়ে বললেন, যে বা যারা ঢুকেছে তারা এই সিলিং থেকে ঝুলছে। সিলিং থেকে ঝুলছে আর সবেতে নজর দিচ্ছে। বাড়ি ছেড়ে দিচ্ছ তো? একদিকে ভালোই করছো, বেঁচে যাবে। কোনোদিন এই ঘরে অন্য কারোর উপস্থিতি অনুভব করেছো? আমার হঠাৎ করে মনে পড়ল সেই ল্যাপটপে কাজ করার ঘটনাটা। পরিষ্কার বুঝেছিলাম আমার পেছনে কেউ এসে দাঁড়িয়েছে। আমি কিছু বলার আগেই ভদ্রলোক বলে উঠলেন, করেছো কিনা জানি না, কিন্তু সিলিং থেকে নেমে এসে তারা মাঝে মাঝেই তোমায় দেখে। তুমি খুব ভাগ্যবান, তবে নিজের ভাগ্য আর ট্রাই করো না। আমার চোখের সামনে সিনেমার রিলের মতো অনেকগুলো ঘটনা ভেসে উঠল। এখানে আসার পর থেকে সত্যিই তো কিছু ঠিকঠাক হয়নি। এক একটা সময় এক এক রকমের মুশকিলের মধ্যে পড়েছি। ছোটবেলায় বলতাম নজর দিস না, কিন্তু এখানে তো নজরের সাথে আমি এতদিন কাটিয়ে দিলাম। লোকটা আবারও বলল, ওই সিলিং যত নষ্টের গোড়া, ওখানে ঝুলে থাকলে সবেতেই নজর দেওয়া যায়। তারপর বাড়িওয়ালার দিকে ঘুরে বললেন, শুনুন, আপনি কিছু একটা ব্যবস্থা করুন, আপনারও বাড়িতে পরিবার আছে। লোক দুটো চলে গেল। জানি না এটা কোনো নাটক ছিল কিনা, কিন্তু আমি ওই সিলিংয়ের কথা শুনে আর থাকতে পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব সেই বাড়ি ছেড়ে দিই। কলকাতায় আসার পর প্রথমটা একটু চাপ হয়েছিল বটে, কিন্তু পরে দেখলাম মুম্বাইয়ের তুলনায় এখানে জীবন ভালোই কাটছে। অন্তত সিলিংয়ের দিকে তাকিয়ে থাকতে হয় না। সব সময় তো সবকিছু দেখা যায় না, দেখতেই পাচ্ছি না যখন শিখবো বা জানবো কি করে। কিন্তু কেউ যদি জানিয়ে দেয়, তখন মনের মধ্যে ওই খচখচানিটা সত্যিতে বদলে যায়। তখন মনে হয় সত্যি যাই হোক, ভয়ের থেকেই পালাতে হবে। কারণ এসব ক্ষেত্রে দুটো শব্দ মিলেমিশে এক হয়ে যায়, ট্রুথ আর স্কেয়ার। ফিরব পরের পর্ব নিয়ে। অনেক সময় একটা গোলক ধাঁধাতে পড়ে মনে হয়, কেন হচ্ছে এরকম আমার সঙ্গে? কিন্তু আমি হয়তো নিজেই জানি না আমার চোখের আড়ালেই কিছু একটা ঘটছে। কেন, কিভাবে, কিছুই বুঝি না, কিন্তু ঘটছে। আমার চোখে কিছুই ধরা পড়ে না। দেখতে পায় অন্য কেউ, এবং সে যখন পুরো ঘটনাটা খুলে বলে, তখন ওই গোলক ধাঁধাতে যুক্ত হয় ভয়। অনেকের কাছে এটাই সত্যি। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স পাঠিয়েছেন আমাদের শ্রোতা শ্রীনন্দা ঘোষ এন্টালি থেকে। বাকি এক্সপিরিয়েন্স তাঁর জবানিতেই। আজকের পর্বের নাম চোখের আড়ালে। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আমার জন্ম কলকাতায়, কিন্তু বাবার ছিল বদলির চাকরি। তাই ক্লাস 4 থেকে 12 কেটেছে খড়গপুরে, কলেজ জীবন কেটেছে কলকাতায়, আর এখন বিয়ে থা করে চাকরি নিয়ে একেবারে সেটেলড। আমার জীবনের সবচেয়ে ভয়ের ঘটনাটা ঘটে আমার অজান্তেই। তার প্রভাবটা হাড়ে হাড়ে বুঝতে পেরেছিলাম, কিন্তু কারণ বুঝতে সময় লাগে। সেটা প্রথমে শোনেন মা, এবং তার মুখ থেকেই আমি শুনি। গায়ে বেশ কাঁটা দিয়েছিল শুনে এটুকু মনে আছে। গোড়া থেকেই শুরু করি। ছোটবেলা থেকেই যে জিনিসটায় আমি বিশেষ পারদর্শী ছিলাম সেটা হলো খেলাধুলো।
কেন জানি না আমার পাড়ার একটা ধারণা ছিল আউটডোর স্পোর্টসে ছেলেরা মেয়েদের থেকে বেশি পারদর্শী। উল্টো দিকে আমার মা বাবা ছিলেন এই বস্তা পচা ধারণার ঘোরতর বিরোধী। আমায় নিয়ম করে খেলা শিখিয়েছেন ছোট থেকেই, রীতিমতো ক্রিকেট কোচিং সেন্টারে নিয়ে গিয়ে। এহেন আমি যখন খড়গপুরে গিয়ে লেগ স্পিনে পাড়ার বন্ধুদের কাত করে দিই, তখন সবাই ভাবল এ কে রে বাবা। ক্রিকেটের সাথে ব্যাডমিন্টনটাও খেলতাম। পড়াশোনা নিয়ে কেউ কোনোদিন বাড়িতে চাপ দেয়নি। আবার উল্টো দিকে খেলতে গিয়ে চোট পেলেও সেটা নিয়ে আহা কি হলো গো বলে কেউ গলা ফাটায়নি। আমার পাড়ার বন্ধুরাও ছিল সেরা, মেয়ে বা ছেলে নয়, আমি ওদের টিম মেম্বার ছিলাম। দিব্যি চলছিল ম্যাচ খেলে। লোকাল কেবল চ্যানেলে আমায় দেখালো, বেশ একটা মিনি সেলিব্রিটি হয়ে উঠলাম জানেন। একদিন পাড়ার মাঠে খেলা চলাকালীন আমার একটু অসুস্থ লাগতে শুরু করলো। কথা ছিল খেলা শেষ করে সবাই একসাথে রোল খেতে যাব, কিন্তু আমি আর পারলাম না। টলতে টলতে যখন বাড়ি ফিরলাম, তখন আমার গায়ে ধুম জ্বর, মাথা তুলতে পারছি না। জ্বর নিয়েই কাটল 2 দিন। ডাক্তার, ব্লাড টেস্ট সব করা হলো, কিন্তু লাভের লাভ কিছুই হলো না। মানে জ্বর ছাড়ছেই না। পুরো বেহুশ ছিলাম বেশ কিছুদিন, মনে নেই কিছুই। 3 দিন পর চোখ মেললাম, মুখ একেবারে তেতো হয়ে গেছে। মিষ্টি ছাড়া কিছুই দাঁতে কাটতে পারছিলাম না। জ্বরে বেহুশ থাকার সময় আমি কিছুই জানতাম না। একটু একটু করে জোর ফিরে পাওয়ার পর মায়ের মুখে আসল কথা শুনেছিলাম। মা বললেন, আমার যখন ধুম জ্বর, তখন আমাদের পড়শি গোপা কাকিমা আমাদের বাড়িতে এসেছিলেন। কেন এসেছিলেন সেটা জেনে আমি স্তম্ভিত হয়ে গিয়েছিলাম। মানে এরকমটা যে বাস্তব জীবনে হতে পারে আমি ভাবতে পারিনি। গোপা কাকিমার ছেলেও আমাদের সাথে খেলত। সেদিন পাড়ার মাঠে হুল্লোড় শুনে গোপা কাকিমা বেডরুমের জানলা দিয়ে বাড়ির বাইরে তাকান এবং একটা বিশ্রী দৃশ্য দেখেন। গোপা কাকিমা স্পষ্ট দেখেন আমি মাঠের এক কোণে দাঁড়িয়ে ফিল্ডিং করছি, আর আমার ঠিক পেছনে ঘোরাফেরা করছে একটা প্রাণী। সেই প্রাণী কোনো কুকুর কিংবা বেড়াল নয়, সে কুচকুচে কালো এবং মাঝে মাঝে লাফাচ্ছে, অদ্ভুতভাবে হাওয়ায় ডিগবাজি খেয়েই আবার সোজা হয়ে বসে যাচ্ছে। আমি যেভাবে নড়ছি সেও নড়ছে, আমি কোথাও দৌড়লে সেও দৌড়চ্ছে। কাকিমা পুরো দৃশ্যটা দেখেন, আর আমার পেছনে থাকা প্রাণীটা মাঝে মাঝে হুমড়ি খেয়ে তাক করে অপেক্ষা করছে। কখনো আবার ওই তাক করা অবস্থা থেকেই শূন্যে ডিগবাজি খেয়ে নিল। গোপা কাকিমা প্রথমটা কিছু বুঝতে পারেননি। তারপর মনের মধ্যে একটা কণ্ঠস্বর বলে যে যেটা ঘটছে সেটা ঠিক ভালো নয়। উনি নেমে আসেন, কিন্তু ততক্ষণে আমাদের খেলা শেষ হয়ে গেছে এবং সেই কালো প্রাণীটি ভোজবাজির মতো মিলিয়ে গেছে। গোপা কাকিমা আমার খোঁজ করেন এবং জানতে পারেন আমি বাড়ি চলে গেছি। একটু পরে বাড়ি এসে দেখেন আমার জ্বর এসেছে এবং আমি প্রায় বেহুঁশ। গোপা কাকিমা মাকে বলেন যে ওই প্রাণীটি না বাঁদর না বেড়াল, দুটোকে এক করলে যা হয় সেরকমই কিছু একটা, এবং সেই কিছু একটার মধ্যে যেটা রয়েছে সেটা হলো অসম্ভব শয়তানি। গোপা কাকিমা নাকি মাকে এটাও বলেন যে ওই প্রাণীটি, যদি তাকে প্রাণী বলা যায়, এমনি এমনি আসেনি, তাকে আমার পেছনে লাগানো হয়েছিল, কেউ তাকে পাঠিয়েছিল। আমি এসব শুনে প্রশ্ন করি, কিন্তু কে পাঠাবে? তাতে মা বলেন, তোর খেলাধুলোটা বোধহয় কেউ ভালো চোখে দেখছে না। আমি সেরে উঠলাম কি করে জিজ্ঞেস করায় মা বললেন, ডাক্তারের ওষুধে। আর গোপাও আমায় কয়েকটা কথা বলেছিল। কি কথা বলেছিলেন সেটা মা আমায় আজও বলেননি, শুধু বলেছিলেন সব কথা তো তোকে জানতে হবে না। মনে মনে শুধু বলেছিলেন, একটা ক্লাস 6-এর মেয়ের পেছনেও কাউকে লাগানো হচ্ছে আজকাল। একবার যদি তাকে হাতে পাই, অবশ্য যা শিক্ষা পাওয়ার পেয়ে গেছে বোধহয়,
কি শিক্ষা, কি ব্যাপার মা আমায় আজ পর্যন্ত বলেননি। আমার ভয় ছিল মা হয়তো এই কারণে আমার খেলাটা বন্ধ করে দেবেন। সেটা ফর্চুনেটলি হয়নি। তবে তারপর থেকে আমি খেলতে গেলে মা হয় বারান্দা নয় জানলা থেকে আমার দিকে নজর রাখতেন, আর আমায় বলেছিলেন, এবার থেকে মাঠে নামার আগে প্রণাম করে নিস, আর পিছন দিকে তাকিয়ে বলে নিস, তুমি যাই করো তুমি আমার কিছু করতে পারবে না। আমার পেছনে ওই কিম্ভূত চেহারার অজানা পশুর কথাটা আমাদের সবার মনেই প্রভাব ফেলে। আমারও যে ভয় লাগেনি তা নয়, কিন্তু মায়ের ওই বলা কথাটা, তুমি আমার কিছুই করতে পারবে না, ওইটা আমার মনে বাড়তি জোর দিত। তবে ব্যাপারটা নিয়ে মা আজ আর কিছু বলেন না, বরং এই ব্যাপারে প্রশ্ন করলে আরো রেগে যান। আমি বুঝি মাও হয়তো কিছু লুকোতে চান। হয়তো আমায় বাঁচাতে গিয়ে তিনি ঠিক কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেটা বলতে চান না। মা তো সন্তানের জন্য অনেক কিছুই করতে পারেন। না, কিছু ঘটনা অজানা থাকাই ভালো। আমাদের চোখের আড়ালে যেটা ঘটে সেটাই তো অজানা, কিন্তু সেই অজানা বিপদকে আটকানোর জন্য কি করছি সেটা জানলে হয়তো ভয়ের মাত্রা আরো বেড়ে যাবে। তাই কোন মে জুন মাসের কলকাতার আবহাওয়া কিরকম হতে পারে সেটা আলাদা করে বলে দিতে হয় না। গরমে হাঁসফাঁস করতে করতে, কষ্ট পেতে পেতে সবাই একটু বৃষ্টির দিকে তাকিয়ে থাকে। এক বসলায় চারপাশ যতটা ঠান্ডা হতে পারে। অনেক সময় গরমকালেও গায়ে কাঁটা দেয়, এবং সেই ফিলিংটা খুব একটা ভালো নয়। চারপাশের কিছু দৃশ্য চোখে পড়ে, আর সেই দৃশ্যের হাত ধরেই প্রায় গায়ে কাঁটা দেয়। ট্রুথ অর স্কেয়ারে আজকের এক্সপিরিয়েন্স আমাদের সঙ্গে শেয়ার করেছেন বরানগর থেকে সৌভিক সামন্ত। বাকি ঘটনাটা তাঁর জবানিতেই। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। আজকের পর্বের নাম ছাদের পাঁচিল। ইএমআই এর দৌলতে আর দোকানের বাহুল্যের কারণে এসি বস্তুটি এখন অনেক বাড়িতেই দেখা যায়, কিন্তু আজ থেকে বছর 30 আগে গরমকালে এই শহরে স্বস্তি দেওয়ার প্রধান উপাদান ছিল হাত পাখা, আর রাতের দিকে খুব হাঁসফাঁস করা গরম হলে ছাদে ক্যাম্পখাট পেতে ঘুমোনো। এইটা সেরকমই একটা রাতের ঘটনা। বরানগরের আমাদের বাড়িটা ছিল একটু ভেতর দিকে। মেন রাস্তা থেকে হাঁটলে মিনিট 15 লাগত। জমিটা কেনেন আমার দাদু, একতলাটাও তাঁরই তৈরি। বাবা চাকরি পাওয়ার পর ধীরে ধীরে দোতলা তৈরি করেন। এই দোতলা তৈরি হয় আমি কলেজে পড়াকালীন। ছোটবেলায় দোতলার ছাদে চুটিয়ে বল পিটিয়েছি। গরমকালের সন্ধেবেলায় দিব্যি ফুরফুরে হাওয়া দিত। এতটাই ওই হাওয়ার লোভ যে আমি ছাদের দরজার এপাশে বসে একটা ল্যাম্প জ্বালিয়ে পড়াশোনা করতাম। বাবার অফিস ছিল বেশ কিছুটা দূরে। খুব ভোরে বেরিয়ে যেতেন, বাড়ি ফিরতেন সন্ধে নাগাদ। কিন্তু তার মাঝেও তিনি নিয়ম করে আমাদের সঙ্গে সময় কাটাতেন। এই সময় কাটানোর একটা ক্ষেত্র ছিল গরমকালে খাওয়া দাওয়া শেষ করে ছাদে 3 জনের আড্ডা। 3 জন বলতে মা, বাবা আর আমি। সেবার গরম পড়েছে সাংঘাতিক। একই সপ্তাহে 2 বার উষ্ণতম দিনের রেকর্ড ভেঙেছে কলকাতার তাপমাত্রা, আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আর্দ্রতা। সারাদিন গরমে কষ্ট পেয়েছি। বাবা ফিরলেন সন্ধে 7টা নাগাদ। বললেন, বুঝলে আজ খাওয়া দাওয়া সেরে ছাদেই ঘুম দেব। গায়ে ওই মশা তাড়ানোর অয়েন্টমেন্ট মেখে নিলেই আর চাপ নেই। এই গরমে আমি মশারির নিচে শুয়ে সেদ্ধ হতে রাজি নই। মায়ের খুব একটা মত ছিল না ঠিকই, কিন্তু তিনি আর কোনো কথা বললেন না, কারণ গরমটা বেজায় পড়েছে। আমরা যথারীতি খাওয়া দাওয়া সেরে রাত 11:30 নাগাদ বিছানাপত্র নিয়ে ছাদে উঠে পড়লাম। আমি ক্রিকেটের গল্প শুনতে খুব ভালোবাসতাম। বাবা সেদিন আমায় একটা টেস্ট ম্যাচের গল্প বলছিলেন। মা বললেন, শোনো না, ক্রিকেট বাদ দিয়ে গানের লড়াই খেলি চলো, না হলে বেজায় বোর হচ্ছি। 3 জনেই বেসুরো গলায় পাল্লা দিয়ে গান গাইছি। আমার পর মায়ের টার্ন। র দিয়ে গান পড়েছে। মা ছাদের পাঁচিলের দিকে তাকিয়ে গান গাইছিলেন। ভালো গায়িকা না হলেও মায়ের গানের স্টক দুর্দান্ত।
দিয়ে গান পড়ার পর মা দেখলাম চুপ করে রয়েছেন। আমি বললাম, কি হলো মা, গাও। তাও মা গান গাইছেন না। আমি আবারও বললাম, কি গো, গাও, না হলে তো তোমার পয়েন্ট কাটা যাবে। মা এবার তড়াক করে উঠে দাঁড়ালেন, বিছানাপত্র তুলতে তুলতে বললেন, সবাই নিচে চলো। বাবা অবাক হওয়ার চেয়ে বিরক্ত হলেন বেশি। বললেন, এই তো দিব্যি আছি, এই গরমে আবার নিচে যেতে বলছো? গরম আর মশার কামড়ে পাগল হয়ে যাব তো। মা বললেন, না, আমি আর এখানে থাকবো না। শুধু আমি নয়, কেউ থাকবে না। বাবা আবার কিছু একটা বলতে যাচ্ছিলেন, কিন্তু এবার মা শক্ত করে বাবার হাত ধরে বললেন, কথা বাড়িও না, নিচে চলো। মায়ের গলায় এমন একটা কিছু ছিল যে আমারও একটু অদ্ভুত লাগলো। এরকম জেদ মা সচরাচর করেন না। বাবা গজগজ করতে করতে বিছানা বালিশ নিয়ে নিচে নামলেন। ঘরে এসে আলো জ্বালিয়ে মায়ের দিকে তাকাতেই আমরা দুজনে চমকে উঠলাম। মায়ের মুখ প্রায় রক্তশূন্য। বাবা এসব দেখে ঘাবড়ে গেলেন। বললেন, জল খাবে? তুমি একটু বসো, আমি ডাক্তারবাবুকে কল করছি। মা হাত তুলে বারণ করলেন। আধ ঘন্টা পর একটু সামলে নিয়ে মা বললেন ঘটনাটা। আর এবার আমাদের মুখ রক্তশূন্য হয়ে গেল। মা বললেন, অন্তাক্ষরী খেলতে খেলতে হঠাৎ তার চোখ যায় ছাদের পাঁচিলে। সেখানটা একটু ধোঁয়াটে লাগছিল। মা ওই অন্ধকারের মধ্যেই দেখেন ছাদের পাঁচিলে একটা মহিলা বসে, তার চুল খোলা, আমাদের দিকে পিছন করে বসে আছে সেই মহিলা। পিছন থেকে দেখে মনে হয় কোলের উপর কিছু একটা আঁকড়ে বসে আছে। অন্তত তার হাত দেখে তাই মনে হচ্ছে। সে শুধু বসে নেই, মাঝে মাঝে দুলছে, কখনো ঝুঁকে পড়ছে সামনের দিকে, আবার কখনো তার শরীরের ঝাঁকুনি দেখে মনে হচ্ছে যে সে পা দোলাচ্ছে। আমরা ছাদের পাঁচিলের দিকে পিঠ করে বসে আছি বলে কিছু বুঝতে পারছি না। তার হাত দুটো একেবারে কোলের দিকে শক্ত করে জড়ো করা। কি আছে কোলে ওর? মাটি থেকে আমাদের ছাদ প্রায় 15 ফিট ওপরে। ওখানে কেউ ওভাবে বসে থাকতে পারে না। বসলেও কারোর সাহস হবে না ওইভাবে দোলার। তাছাড়া আমাদের অজান্তে আমাদের বাড়ির ছাদের পাঁচিলে কেই বা বসবে? যদি না সে... মা সেদিন এরপর আর কিছু বলেননি। ছাদের সিঁড়ি দিয়ে এসে ঘরে ঢোকার দরজাটা শক্ত করে বন্ধ করে দিলেন। শুধু বললেন, আজ সবাই বসবার ঘরেই ঘুমাবো আমরা। সত্যিকারের ভয় কাকে বলে সেদিন আমরা টের পেয়েছিলাম। রাত পেরিয়ে যাচ্ছে, কিন্তু কেউ ঘুমোতে পারছি না। এটুকু বলতে পারি, ওই ভয় সহজে কাটেনি। মা আমায় পরে বলেছিলেন যে উনি প্রথমটা দেখে মুখ ঘুরিয়ে নিয়েছিলেন, কিন্তু নিজের বাড়িতে এসব কি উল্টোপাল্টা দেখছি ভেবে আবার দেখেন এবং বুঝতে পারেন একটা খুব অদ্ভুত ঘটনা ঘটছে। এখান থেকে বেরিয়ে যাওয়াই উচিত। মা এটাও বলেন যে গোটা ঘটনার মধ্যে একটা ভয়াবহ অশরীরী ব্যাপার ছিল। ওই মহিলার প্রতিটা মুভমেন্ট যেন শয়তানি শক্তিতে ভরা। মা বলছিলেন, ভাগ্যিস আমাদের দিকে পিঠ করেছিল, মুখ ঘোরালে কি হতো জানি না। বিশ্বাস করুন, আমরাও জানি না। শুধু এটুকু জানি, সেদিন তাড়াতাড়ি ছাদ থেকে নেমে এসেছিলাম। ভাগ্যিস, দেরি করলে সত্যিই দেরি হয়ে যেত। আমরা সবাই প্রশ্নের উত্তর খুঁজি, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর না পাওয়াই ভালো। এই ঘটনা সেরকম একটা প্রশ্নের মতোই। বেশি কিছু খুঁজতে গেলে হয়তো সত্যির বদলে বিপত্তি জুটবে কপালে, কারণ এখানে প্রশ্নের জবাব বলে কিছু নেই। যেটা আছে সেটা নিয়ে ঘাঁটাঘাঁটি না করাই ভালো। কিছু সত্যি চাপা থাকুক না। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে। চোখ
বা কান, যে কোনো রাস্তাতেই মনে ভয় বাসা বাঁধতে পারে। কিন্তু যদি ভয়ের এই দুটো সেন্সর সমানভাবে আত্মপ্রকাশ করে, অবশ্য এই আত্মপ্রকাশ করার পেছনেও একটা অজানা না দেখা ব্যাপার রয়েছে। একটু গুলিয়ে যাচ্ছে কি? স্বাভাবিক, কারণ এই এক্সপিরিয়েন্স যিনি শেয়ার করেছেন তারও একইভাবে সব গুলিয়ে গিয়েছিল। তিনি নাম ও ঠিকানা প্রকাশে অনিচ্ছুক। তার অনুরোধ মেনেই শুরু করছি ট্রুথ অর স্কেয়ারের আজকের পর্ব। নাম ট্রেন লাইনের ধারে। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। এই ঘটনাটা ঘটে আমার ছোট মামার জীবনে। তখন আমি স্কুলে পড়ি। আবছা মনে আছে যে বাড়িতে সেই সময় একটা প্রচণ্ড টেন্স পরিস্থিতি তৈরি হয়েছিল। কলেজে পড়ার সময় মামা ঘটনাটা আমায় খুলে বলেন। শিউরে উঠেছিলাম শুনে। ছোট মামা ছোটবেলা থেকেই নানান রোগে ভুগেছেন। একবার জন্ডিস হয়ে প্রায় যাই অবস্থা হয়েছিল। আমার মামা বাড়ি ছিল ট্রেন লাইনের ধারে, দমদম আর বেলঘড়িয়ার মাঝামাঝি একটা জায়গা। মামার ঘরের জানলা দিয়ে ট্রেন লাইন দেখা যেত। একদিন রাত্রিবেলায় ঘুমোতে গিয়ে মামা দেখেন ট্রেন লাইনের ওপাশে একটা লোক দাঁড়িয়ে তাকিয়ে আছেন মামার ঘরের দিকে। তাকিয়ে আছে মানে একভাবে তাকিয়ে আছে, চোখের পলক পড়ছে না। আর ওই দৃষ্টির মধ্যেই একটা অপার্থিব ভাব লুকিয়ে আছে, মানে সে যেন চোখ দিয়ে শুষে নিতে চাইছে সবকিছু। মামার বাড়ির ঘরের জানলা থেকে ট্রেন লাইনের দূরত্ব বিশেষ কিছু নয়, মাঝে একটা ডোবা আর তার ওপাশেই লাইন। বলতে গেলে ঘরের বেশ কাছে। মামার একটু অদ্ভুত লাগলেও কিছু বলেননি, জানলা বন্ধ করে শুয়ে পড়েন। তারপর সারাদিন কাজের চাপে ভুলেও যান যে এরকম কাউকে দেখেছিলেন। দিন দুয়েক পর সেদিন খুব বৃষ্টি পড়ছে। মশারি টাঙাতে গিয়ে মামার চোখ আবার ট্রেন লাইনের দিকে যায়, আর পড়া মাত্র বুকটা ছ্যাঁত করে ওঠে। মামা দেখেন অত বৃষ্টির মধ্যেও লোকটা দাঁড়িয়ে। তবে একটা বদল হয়েছে, লোকটা আরো এগিয়ে এসেছে বাড়ির দিকে। আর আগের দিন লোকটার যে মুখ ভাবলেশীন ছিল, সেটাতে এখন একটা হাসি দেখা দিয়েছে। সেই এক প্যান্ট শার্ট পরা লোক, চেহারায় সামান্যতম তফাৎটুকু নেই। মামা আবারও জানলাটা বন্ধ করে দেন, কারণ মনের খচখচানিটা ক্রমশ জোরালো হতে শুরু করেছে। পাড়ার ছেলেরা প্রত্যেকেই মামাকে খুব ভালো করে চিনতেন। প্রায় সবাই তার ছোটবেলার বন্ধু। নিরুপায় হয়ে মামা তাদের বললেন ব্যাপারটা। সবাই বলল, ঠিক আছে, তুমি জানলা খুলে রেখো, আমরা আজ রাতের বেলায় লুকিয়ে থাকব। কাউকে দাঁড়িয়ে থাকতে দেখলেই পাকড়াও করে দেব দুঘা। একটু ডোজ পড়লেই লাইন ধারে দাঁড়ানো বেরিয়ে যাবে। এই কথা শুনে মামা মনে একটু সাহস পেলেন। ভাবলেন এবার ধরা পড়বে। কিন্তু পরদিন পাড়ার ছেলেরা এসে বলল সেদিন সবাই রাত 2টো অবধি ওখানে থেকেও কাউকে দেখতে পায়নি। আর দেখবি তো দেখ, সেদিন রাতে বাথরুম যাওয়ার সময় জানলার বাইরে চোখ পড়া মাত্রই আবারও তিনি লোকটাকে দেখেন। তার চেহারা যেন আরো ভারী হয়েছে, উচ্চতাও বেড়েছে, মুখের হাসিটা আরো চওড়া হয়েছে। আর লোকটা আরো এগিয়ে এসেছে বাড়ির দিকে। এরপর থেকেই আমাদের মামা বাড়িতে অশান্তির ছায়া নেমে আসে। কারণটা অবশ্যই ছোট মামা, কারণ তার মানসিক এবং শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হতে থাকে। মামা না পারতেন বাড়িতে থাকতে, না পারতেন কোথাও বেরোতে। সারাক্ষণ একটা মানুষ ভয়ে ভয়ে আছে, সে ঠকঠকিয়ে আতঙ্কে কাঁপছে, সে প্রলাপ বকছে, অথচ কিছুদিন আগেও সেই মানুষটাই হুল্লোড় করেছে, বাজি ফেলে রসগোল্লা খেয়েছে। বলাই বাহুল্য, মামাকে জানলাবিহীন একটা ঘরে রাখা হয়।
এবং তার অনুপস্থিতিতে তার ঘরের জানলা দিয়ে উঁকি মেরেও লোকটাকে আর কেউ দেখেননি। ইতিমধ্যে আমার মামির এক আত্মীয় খবর পেয়ে আসেন। আমরা শুনেছি তার কিছু বিশেষ ক্ষমতা ছিল এবং তাকে আমার মামাবাড়ির সকলেই খুব মান্য করতেন। তিনি আসেন, মামার ঘরে যান, মামার সাথে কথা বলেন এবং সববার আশঙ্কা সত্যি করে বলেন, একটা গোলমাল আছে। মামা একটা গোলমালে পড়েছেন, যেটা সবার চোখে পড়বে না। এবং সেই আত্মীয় এটাও বলেন যে আমার ছোট মামাকে কেউ নিতে এসেছে। বাড়িতে রীতিমতো কান্নার রোল পড়ে যায়। শেষ পর্যন্ত সেই আত্মীয়র সাথে কথা বলে ঠিক করা হয় যে আমার দিদিমা একটু রাত হলে ছোট মামার সব থেকে প্রিয় খাবার রান্না করে একটা থালায় সাজিয়ে ওই ট্রেন লাইনের ধারে রেখে আসবেন। কিন্তু দিদিমাকে বলা হয় খাবারটা রেখেই যেন চলে আসেন, কোনো অবস্থাতেই যেন পেছনে ফিরে না দেখেন। আর এর মাঝে মামাবাড়ির দরজা ধরে দাঁড়িয়ে থাকবেন সেই আত্মীয়। দিদিমা কথা মতো রাত্রিবেলায় বেরোন হাতে খাবারের থালা নিয়ে। যেখানে লোকটাকে প্রথম দেখা গিয়েছিল সেই লাইনের পাশে খাবারটা রেখে চলে আসেন। চারপাশে কেউ কোথাও ছিল না। তাছাড়া দিদিমাকে বলাও হয়েছিল খাবারের থালাটা রেখে কোনো দিকে না তাকিয়ে চলে আসতে। দিদিমা সেটাই করেছিলেন। প্রথম দিকে ছোট মামার কথায় দিদিমার খুব একটা বিশ্বাস হয়নি, কিন্তু মামা যে ভুল বলেননি এবং সেই আত্মীয়ের কথা মতো সত্যিই যে একটা বড় মাপের গোলমাল আছে, সেটা দিদিমা বোঝেন খাবারের থালা রেখে বাড়ির দিকে পা বাড়ানো মাত্র। কিরকম? দিদিমা স্পষ্ট শোনেন পিছনে কেউ বা কারা উল্লাসে ফেটে পড়ছে। কেউ যেন প্রচুর আনন্দে এবং বলা ভালো পৈশাচিক আনন্দে ফেটে পড়ে বলছে, এসেছে এসেছে এসেছে, ওরে আয় খেয়ে যা, আয় আয় না, খেয়ে যা খেয়ে যা খেয়ে যা। অথচ সেই জায়গায় খাবার রাখার আগের মুহূর্ত অবধি দিদিমা আশেপাশে কাউকে দেখেননি। দিদিমা তারপর স্পষ্ট শোনেন কেউ হাসছে। ওই ভালো মন্দ খেয়ে কেউ একটা হাসছে। এই হাসি প্রাণ খোলা হাসি নয়, এই হাসির মধ্যে ওপর নিচ হচ্ছে গলার আওয়াজ, আর তার লয় আর ছন্দে মিশে রয়েছে আশ্চর্য শয়তানি। দিদিমার পেছন ফিরে তাকাননি, তাকাবার সাহস পাননি। তাড়াতাড়ি পা চালিয়ে সেখান থেকে চলে আসেন। ছোট মামার সেরে উঠতে আরো কিছুদিন সময় লেগেছিল, তবে ট্রেন লাইনের ধারের ওই ঘরে আর কোনোদিন থাকেননি। ঘটনাটা ঘটে যাওয়ার প্রায় 7-8 বছর পর আমি ওই কথা শুনি। আজও মনে আছে, অতদিন পরে বলতে বলতেও মামার মুখ শুকিয়ে গিয়েছিল। আমি সেই ঘরের জানলা দিয়ে ওই জায়গাটা দেখেছি। আশেপাশে অনেক বাড়ি গজিয়ে গেলেও ওই জায়গাটার মধ্যে কিছু একটা আছে। আমারও গায়ে কাঁটা দিয়ে উঠেছিল। মামার কথা শুনেই কি, কে জানে? অনেকে হয়তো বলবেন মনের ভুল, অনেকে হয়তো কুসংস্কার বলে উড়িয়েও দিতে পারেন, হয়তো তাই। কিন্তু হয়তো তার মধ্যেও থাকে হাতছানি আর শিউরে ওঠা প্রতিটা সেন্স। আর শিহরিত হওয়া দেখেই স্পষ্ট হয়ে যায়, সত্যি না হলেও ঘটনাটা ফেলে দিতে পারা যাবে না। এটাই সবচেয়ে বড় সত্যি। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে। ট্রুথ অর স্কেয়ারে যে ভয়ের কথা বলা হয়, সেই ভয়ের পেছনে থাকা চরিত্রগুলোকে সচরাচর মানুষ বলা চলে না। কেউ কেউ বলেন কল্পনা, কেউ বলেন এটা অন্য কিছু। তবে ভয়েরও মানবিক মুখ আছে বই কি। মাঝে মাঝে ভয়টা আসে মানুষের হাত ধরে, বা বলা ভালো এই কাজটি মানুষের কারসাজি। আজকের এই ঘটনা যিনি শেয়ার করেছেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। আমরা সেই ইচ্ছেকে যথাযথ সম্মান জানিয়ে তার নাম উৎস রাখছি। বাকি ঘটনা
এই ব্যক্তির নিজস্ব জবানিতে। ট্রুথ অর স্কেয়ারের আজকের পর্বের নাম বাতাস। শুরু হচ্ছে ট্রুথ অর স্কেয়ার। অফিসে বসে ফেসবুকে খুড়তুতো বোনের ফেসবুক প্রোফাইল দেখছিলাম। বোন এই কদিন আগে হানিমুন সেরে ফিরেছে বালি থেকে। সমুদ্রের ধারে হাজব্যান্ডের সঙ্গে দাঁড়িয়ে প্রতিটি ছবিতেই এক মুখ হাসছে। সত্যি বলতে কি খুব ভালো লাগছিল দেখতে। সম্পর্কে খুড়তুতো বোন হলেও সে আমার নিজের বোনের চেয়ে কিছু কম নয়। মেয়েটার উপর দিয়ে কম ঝড় যায়নি। এটা ওর দ্বিতীয় বিয়ে। প্রথম বিয়েটা টিকেছিল মাত্র 2 মাস। বিয়ের পরপরই তার বর একটা পথ দুর্ঘটনায় প্রয়াত হয়। তখন আমার বোনের বয়স মাত্র 25। এরকম সাংঘাতিক ধাক্কায় আমরা সবাই বিপর্যস্ত হয়ে পড়েছিলাম। ধীরে ধীরে সামলে নি। আমার বোন চিরকালই পড়াশোনায় খুব ভালো। একটা বড় কোম্পানিতে অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে খুবই দায়িত্বশীল একটা পোস্টে রয়েছে এবং সেই জায়গায় পৌঁছেছে খুব অল্প দিনেই। বলাই বাহুল্য বেশ ভালো মাইনে পায়। এই বয়সেই ফ্ল্যাট, গাড়ি সব কিনে সেটেলড। এই দুর্ঘটনার পরও বলেছিল আর কোনোদিন বিয়ে করবে না। বছর 5 পর আমার বোনের সাথে একজনের আলাপ হয়। সেই ভদ্রলোক ডিভোর্সি। সেই আলাপ বিয়েতে গড়িয়েছে। আমরা সবাই তাতে ভীষণ খুশি। তবে আজ আমার মনটা একদম ভালো নেই। বালি থেকে ফেরার পরই আমার খুড়তুতো বোনের বরকে হসপিটালাইজ করতে হয়েছে। পেটে অসহ্য যন্ত্রণা এবং টেস্ট করেও কিছু বোঝা যাচ্ছে না। বোনের সাথে কথা হয়েছে। ও বলছে সবকিছুই কন্ট্রোলে আছে, চিন্তা করার দরকার নেই। কিন্তু ওর গলাটা আমার ঠিক ভালো লাগছিল না। ভাবছিলাম 2-1 দিনের ছুটি ম্যানেজ করে ওর সাথে দেখা করে আসি। এমন সময় আমার ঘরে কফি নিয়ে এলো আমাদের অফিসের অ্যাটেন্ডেন্ট রঘু। আমার টেবিলের ওপর অফিস ল্যাপটপে বোন আর বোনের বরের ছবি খোলাই ছিল। সেদিকে তাকিয়ে রঘু হঠাৎ জিজ্ঞেস করল, স্যার এনারা আপনার কি হন কি? হ্যাঁ, আমার খুড়তুতো বোন ও তার বর। এর পরের কথাটার জন্য আমি একদম তৈরি ছিলাম না। রঘু হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, স্যার এই লোকটার উপর বাতাস করা হয়েছে, বেশি দিন বাঁচবে না। আমায় রঘু একটা ঘুষি মারলেও এতটা অবাক হতাম না। ও দেখলাম সেই ছবির দিকে একভাবে তাকিয়ে বলে যাচ্ছে, স্যার শুধু বাতাসই করা হয়নি, অনেকদিন ধরেই বাতাস করা হয়েছে এবং কাজটা করেছে ঘরের কেউ। আমি এগুলো বুঝতে পারি। আমার খুড়তুতো বোনকে অনেক কষ্টে বিয়ের জন্য রাজি করিয়েছি। দুর্ঘটনার পুনরাবৃত্তি হলে পুরো পরিবার ভেসে যাবে। রঘু ঘর থেকে বেরোনোর জন্য পা বাড়াতেই আমি এক লাফে ওর কাঁধটা ধরে বললাম, রঘু এই মেয়েটা জীবনে অনেক কষ্ট পেয়েছে। তুমি যদি সাহায্য না করো তাহলে সেই কষ্ট আবার পাবে এবং সেটা ওর পক্ষে ভয়াবহ হবে। কিছু একটা করো প্লিজ। রঘু এবার একটু ভেবে বলল, আমি বুঝতে পারি, কিন্তু কি করব সেটা জানি না। তবে আমার এক গুরুদেব আছেন, তিনি হয়তো কিছু একটা রাস্তা বাতলাতে পারেন। আমি আর কথায় সময় নষ্ট করলাম না। সঙ্গে সঙ্গে গাড়িতে রঘুকে নিয়ে ছুটলাম। শহরের আরেক প্রান্তে রেল লাইনের ধারে একটা ঝুপড়িতে থাকতেন রঘুর গুরুদেব। তিনিও ছবি দেখে একই কথা বললেন। এই লোকটার উপর অনেক দিন ধরেই বাতাস করা হয়েছে এবং তার প্রভাব চেহারায় ফুটে উঠেছে। অন্যরা ধরতে না পারলেও তাঁরা পেরেছেন। বাতাসের প্রভাব খুবই কঠিন, বেরিয়ে আসার রাস্তা প্রায় নেই। এই কথা শুনে আমি কেঁদে ফেললাম। অনেক কষ্টে বললাম, আমি আপনার কাছে এসেছি অনেক আশা নিয়ে, প্লিজ কিছু একটা করুন, এভাবে ফিরিয়ে দেবেন না। এই কথা শুনে গুরুদেব চুপ করে গেলেন। তারপর অনেকক্ষণ আমার সঙ্গে কথা বললেন। বেরিয়ে এসে তৎক্ষণাৎ আমি বোনকে ফোন করে বললাম, শোন তোর বাড়ি যাচ্ছি, কিন্তু বিশ্রাম নিতে নয়, কাজ আছে। তোর বাড়ি গিয়ে যা করবো বাধা দিবি না। ওদের ফ্ল্যাটে ঢুকে প্রথমেই ধুনো পুড়িয়ে ঘরের সব জায়গায় ধোঁয়া দিলাম। তারপর ঘর তোল পার করে খুঁজতে শুরু করলাম। বোনকে বললাম,
কিছু নষ্ট করলে আমি নিজে কিনে দেবো, সর এখান থেকে। বালিশের কাভার খুলে তোষক উল্টে সব দেখলাম, কিচ্ছু পেলাম না। ঘন্টা দুয়েক পর খুঁজতে গিয়ে দেখি ওদের একটা টেবিলের পায়া নড়বড় করছে। দেখলাম সেটা খোলা যায়। পায়াটা খুলতেই আমি আঁতকে উঠলাম, মনে হলো জ্ঞান হারাবো। দেখি সেই পায়ার মধ্যে রয়েছে লাল চেলি, রক্ত মাখা হাড় আর একটা পুতুল। দেখলেই বোঝা যায় সেটা সাধারণ পুতুল নয়। তার গায়ে ছেঁড়া ছেঁড়া পোশাক, সম্ভবত কারোর পোশাক কেটে তৈরি হয়েছে সেসব। আর পুতুলের পেটের মাঝ বরাবর একটা লোহার পেরেক গাঁথা রয়েছে। সেটা দেখেই বোঝা যায় এই পুতুলের পোশাক তৈরি হয়েছে আমার বোনের বরের পোশাক থেকেই। লোহার পেরেক গাঁথা ওই পুতুল দেখে বোন আতঙ্কে চিৎকার করে উঠল। আমি আমার বোনকে জিজ্ঞেস করলাম, কোথা থেকে এসেছে এই টেবিল? তাতেও বলল এটা ওর প্রথম মাইনে দিয়ে কেনা একটা জিনিস। ওর ডিভোর্সের পর ওর শ্বশুরবাড়ি থেকে আসে। প্রথম মাইনে দিয়ে কেনা জিনিস বলেই একটা সেন্টিমেন্টাল ভ্যালু ছিল, তাই ফেলে দিতে পারেনি। ওর ডিভোর্সি বর বলে পাঠিয়েছিল, ইউজ না করলেও নতুন বাড়িতে রেখে দিও। ওর মধ্যে যে এরকম বিষ লুকিয়ে আছে তা কিভাবে জানবে আমার বোন? এই ঘটনার পর আমার ভগ্নিপতি আস্তে আস্তে সুস্থ হতে শুরু করে। বাড়িও চলে আসে 3-4 দিন পর। রঘুর গুরুদেব আমায় আরেকটা জরুরি কথা বলেছিলেন। উনি বলেছিলেন, এই বাতাস এত গভীরে ঢুকে গিয়েছে যে ক্ষতি না করে ছাড়বে না। সাবধানে থাকার উপদেশ দিয়েছিলেন। সাবধানেই ছিলাম, কিন্তু বিপদটা আটকাতে পারলাম না। আমার ভগ্নিপতি ফিরে আসার কয়েকদিনের মধ্যেই হঠাৎ আমার কাকা, মানে আমার বোনের বাবা, মারা যান। খেতে বসে ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়। ডাক্তার ডাকার সময় পর্যন্ত পাওয়া যায়নি। প্রাণ বাঁচানো গেল ঠিকই, কিন্তু আর একটা প্রাণের বিনিময়। কুসংস্কারকে প্রশ্রয় দেওয়াটা আমাদের অভিপ্রায় নয়, কিন্তু চোখ, কান আর বিশ্বাস করার ক্ষমতা খোলা রাখলে হয়তো অনেক কিছুই দেখা যায়। যেখানে আছে ভয়, আবার আছে সত্যি। ট্রুথ অর স্কেয়ার ফিরবে পরের পর্ব নিয়ে।